জানি না। দেখো ভাসমান দেখো ভাসমান হওয়া শর্ত দিকে দিকে আমরা দেখো ভাসমান হওয়া শর্ত আমরা ইম্পর্টেন্ট কিছু টপিক যেগুলো থেকে সৃজনশীল আসবে এগুলো আমরা রেকর্ড করে রাখবো, ঠিক আছে, যাতে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাদের রেকর্ডিং দেখে বুঝতে পারো। হ্যাঁ, ভাসমান হওয়া শর্ত কোনো একটা বস্তু ভাসবে নাকি কোনো একটা বস্তু ডুবে যাবে এটা কিসের উপর ডিপেন্ড করে, আমরা এটাই আজকে আলোচনা করব। আজকে আলোচনার টপিক হচ্ছে এটাই, বস্তু ভাসবে নাকি ডুববে, ঠিক আছে। এবং তোমরাও ভাষা এবং ডুবার ফিজিক্সের ব্যাখ্যাটা তোমরা জানতে পারবে। ভাসমান হওয়া শর্ত এখানে খেয়াল করো, আমরা একটা চিত্র আঁকি, চিত্র আঁকলে বুঝতে পারবা। দেখো মনোযোগ দাও, না বুঝলে ভাইকে অবশ্যই কোশ্চেন করবা। হ্যাঁ, তোমরা তো বুঝতেই পারছো যে ভাই ক্লাসে যা পড়াবো ওইগুলো থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। তো একটু মনোযোগ দিবা, তাহলে বুঝতে পারবে। আজকে কোনো ম্যাথ করাবো না, আজকে পুরোটাই হচ্ছে কনসেপ্ট, লজিক। ইয়েস, লজিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, কোন একটা বস্তু এরকম অবস্থানে আছে, এম ভর একটা বস্তু, খেয়াল করো চিত্র দেখে বলো বস্তুটা কি পুরোটা ডুবে গেছে নাকি পুরোটা ভাসতেছে নাকি অর্ধেকও হয়নি, কিছু অংশ ডুবে গেছে কিছু অংশ ভাসতেছে। এখন এই ডোরা কাটা অংশটা ডুবে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে নিমজ্জিত, নিমজ্জিত নিমজ্জিত অবস্থায় আছে, আর উপরের অংশটা আমার কি অবস্থায় আছে? ভাসমান। এই কনসেপ্ট থেকে আমার কিন্তু বুয়েটে কোশ্চেন আসছিল এই সেম কনসেপ্ট থেকে, ঠিক আছে। তো আমরা ওটাও করব, দেখি তোমরা পারো কিনা, তোমাদের কথা দিব। নিমজ্জিত আর এটা কি? ভাসমান। আচ্ছা, এখন অবশ্যই বস্তুটা নিমজ্জিত অংশের কিছু পরিমাণ আয়তন আছে না? তো নিমজ্জিত অংশের আয়তনকে আমরা ধরি v1, কি ধরি এটাকে? v1। আর পুরার বস্তুর একটা আয়তন আছে না? পুরো বস্তুর আয়তনকে আমরা ধরবো হচ্ছে v। তাহলে আমরা কথাগুলো একটু লিখি। হ্যাঁ, যে ধরি m ভরের একটি বস্তুর v1 অংশ তরলে নিমজ্জিত অবস্থায় আছে, নিমজ্জিত অবস্থায় আছে, ঠিক আছে। আমি দেখা যায় পরে দিয়ে আবার দেখো, না দেখা গেলে আবার না না দেখা যায়। এম ভরে একটা এম ভরে বস্তু লিখি না, একটি বস্তু, একটি বস্তু এম ভরে একটি বস্তুর v1 অংশ তরলে নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে নিমজ্জিত অংশের আয়তন, নিমজ্জিত, সুতরাং নিমজ্জিত অংশের আয়তন আমরা গত ক্লাসে পড়ে আসছি, যে পরিমাণ অংশ নিমজ্জিত থাকবে সেই পরিমাণ অংশ পানি কি হবে? অপসারিত। যে পরিমাণ ডুববে ঠিক সেই পরিমাণ পানি কি হবে? অপসারিত। তাহলে নিমজ্জিত অংশের আয়তন সমান অপসারিত তরলের আয়তন। বলা যায়? বলা যায় কিনা? মানে কি? বুঝি নাকি? এটা মানে কি অপসারিত তরল? অপসারণ বলতে বোঝাচ্ছে এই যে এই এত ডোরা কাটা অংশ দাগের অংশটা বস্তু কি করছে? জায়গা দখল করছে। তাহলে ওই এই ডোরা কাটা অংশের জায়গায় পানি ছিল না আগে, এই পানিটা অপসারণ হয়ে গেল, সরে গেছে। তো সরে যাওয়া পানির অংশটাই তো v1। কথা ক্লিয়ার? আবার বলি, এই জন্য এগুলো রেকর্ড করতেছি যাতে তোমরা বারবার দেখে বুঝতে পারো। নিমজ্জিত, যে পরিমাণ অংশ নিমজ্জিত অবস্থায় থাকবে, খেয়াল করো, তুমি 1 লিটার পানি রাখছো, হ্যাঁ,
1 লিটার পানির মধ্যে তুমি মনে করো 500 ml এর একটা বস্তু তুমি ডুবাইলা। পানি কত ছিল? 1 লিটার। তুমি ওই পানির মধ্যে কি ডুবাইছো? একটা বস্তু ডুবাইছো 500 মিলিলিটার, মানে ওর আয়তনের সমতুল্য 500 মিলিলিটার। তাহলে 500 মিলিলিটার পানি অপসারণ হয়ে যাবে না? পড়ে যাবে না? পড়ে গিয়ে তো তার জন্য জায়গা রাখবে, তাই না? তো বস্তুটা যদি পানি অপসারণ না করে তাহলে তো বস্তু জায়গা দখল করতে পারবে না, তাই না? দখল করার জন্য কি করতে হবে? ফালাইতে হবে তোকে, যে আগে ছিল জায়গা। তো এটাই তো আমি বললাম যে নিমজ্জিত অংশের আয়তন সমান অপসারিত তরলের আয়তন, এটা ভি। আচ্ছা, আর বস্তুর আয়তন ধরলাম কত? ভি। আজকে ক্লাস খুবই ইম্পর্টেন্ট। বস্তুর আয়তন হচ্ছে আমার ভি। বস্তুর ঘনত্ব, এগুলো আমরা একটু দেখি। বস্তুর ঘনত্ব এটাকে আমরা রো দ্বারা প্রকাশ করব, আর তরলের ঘনত্বকে আমরা রো এল দ্বারা প্রকাশ করব। রো এল লিকুইড। এতটুকু কে বুঝো নাকি? ক্লিয়ার? নিমজ্জিত অংশের আয়তন সমান অপসারিত তরলের আয়তন। বস্তুর আয়তন হচ্ছে ভি, বস্তুর ঘনত্ব হচ্ছে রো, তরলের ঘনত্ব হচ্ছে আমার রো এল। আচ্ছা, এবার বস্তুটা কি অবস্থায় আছে? স্থির না গতিশীল? স্থির। সে এতটুকু অংশ ডুবে কিন্তু থেমে আছে, স্থির অবস্থায় আছে। তো সে যদি স্থির অবস্থায় থাকে, আমরা কিন্তু বল চ্যাপ্টারে পড়ে আসছি যে কোন একটা বস্তু স্থির তখনই হবে যখন বস্তুর উপর ক্রিয়ারত সকল বলের লব্ধি কত? শূন্য। তাহলে এই বস্তুর উপর যত বল কাজ করতেছে ওই বলের লব্ধি যদি শূন্য হয়, অর্থাৎ নিট বল যেটা সেটা যদি শূন্য হয়, তাহলে আলটিমেটলি বস্তুটা কি অবস্থায় থাকবে? স্থির। কারণ F 0 হইলে A 0, আর A তখনই 0 হয় যখন বস্তু স্থির থাকে অথবা বস্তু সমবেগে। তো এটা তো আমরা বাদ দিয়ে দিলাম। তো বস্তু যদি স্থির অবস্থায় থাকা, মানে ভাসমান থাকা মানে কি? স্থির থাকা। কোন একটা বস্তু ভাসমান অবস্থায় আছে, তো সে ওই জায়গায় স্থির অবস্থায় আছে। তাহলে স্থির থাকতে হলে তাদের লব্ধি বল কত হতে হবে? 0। তাহলে আমরা বলতে পারি যে বস্তু ভাসতে হলে লব্ধি বল কত হতে হবে? 0। কথাটা বুঝে গেছে? কারো সমস্যা একটু বলো। ক্লিয়ার? তাহলে বস্তু ভাসমান হওয়ার শর্ত, বস্তু ভাসমান হওয়ার শর্ত হচ্ছে এই লব্ধি বল, যেটাকে আমরা কি বলতেছি? F net। এই F net এর মান কত হতে হবে? 0। F net এর মানটা 0 হতে হবে। F net এর মানটা কি হতে হবে? 0। এখন আমরা তো দেখাই না কোন কোন বল কাজ করে, দেখাইছি? কোন কোন বল কাজ করে দেখাইলাম। বস্তুটা কি আছে? একটা ওজন আছে। ওজন কাজ করে কোথায়? বলো, ওজন কাজ করে কোথায়? নিচে। তাহলে mg কাজ করে নিচে। আরেকটা বল কাজ করে না? আরেকটা বল কি কাজ করে? রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন, এখানে রিঅ্যাকশন ফোর্স কে দেয়? রিঅ্যাকশন না, এখানে রিঅ্যাকশন ফোর্স কাজ করে, এটা প্লবতাকারে কাজ করে। প্লবতা কাজ করে কোথায়? না, ও টেকনিক্যালি ঠিকই আছে, কারণ এটা তো এক প্রকার রিঅ্যাকশন ফোর্স। ওজন যদি কাজ না করতো তাহলে কি প্লবতা আসতো? উপরে পানি উপরে দিকে বা তরল উপরে দিয়ে ধাক্কা দিত না। তো টেকনিক্যালি হি ইজ রাইট। একটা মিম আছে, হি ইজ আউট অফ লাইন বাট হি ইজ কাইন্ড। তাহলে প্লবতা কাজ করে উপরে, mg কাজ করতেছে নিচে। এবং বস্তু স্থির যদি থাকে তাহলে অবশ্যই mg আর u কি হবে? সমান। তাহলে এটা যদি পজিটিভ হয়
তাহলে এটা কি হয়ে যাবে নেগেটিভ। তাহলে বা mg minus u is equal to 0 বা mg is equal to u লেখা যায় কিনা কই লিখবো পাশে এগুলো মুছে দিই হ্যাঁ এগুলো পাশে করে রাখা হয়েছে mg সমান u মানে কি প্রবণতা প্রবণতার সূত্র কি বলো গত ক্লাসে পড়াইছি বস্তুর অপসারিত তরলের উপর বস্তুর যে তার অপসারিত তরলের v rho g আরে u এর সূত্র পড়াইছিলাম না v rho g এখন v হবে নাকি v1 হবে আমার যে আমরা যে সূত্রটা পড়ছি v rho g হবে। এই v টা কি ছিল অপসারিত তরলের আয়তন এবং অপসারিত তরলের আয়তন কত v1 না v1 আর রোটা কি ঘনত্ব কার ঘনত্ব পানির তরলের ঘনত্ব রো এল লিকুইড আর জি 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 কাটা এম মানে কি বস্তুর ভর তো বস্তুর ভর সমান কি লেখা যায় v রো লেখা যায় না বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব v টাকে কি দ্বারা প্রকাশ করছিলাম বস্তুর আয়তন দিয়ে আর রো কি দ্বারা প্রকাশ করছিলাম বস্তুর ঘনত্ব এগুলো আমি মুছে ফেলছি লাগাইছিলাম চলো v1 রো এল লেখা যায় তাহলে এটাই তো সূত্র v রো সমান v1 রো এল যেখানে v দ্বারা কি বোঝায় বস্তুর আয়তন রো দ্বারা বোঝায় বস্তুর ঘনত্ব v1 দ্বারা বোঝায় অপসারিত তরলের আয়তন আর রো এল দ্বারা বোঝায় তরলের ঘনত্ব না বুঝতে বলো ভাইকে বলো মত এই বয়সে ভালোই দাঁড়িয়ে বলেছি কি বলে গেছে লেজার দিয়ে টানছি না অটোমেটিক না ওই পারিবারিক আমার বাবারও ভাইয়ারও আমারও ওর বাবা টান দিত লেজার বলে এখানে ওই জানি না আমার অটোমেটিক কিবোর্ড টান দিত আরে ভাই এটা ফোর থেকে হচ্ছে তাহলে v রো সমান v1 রো এল বুঝা গেছে তাহলে ভাসমান হওয়ার শর্ত হচ্ছে এটা আমার বস্তুর আয়তন সমান বস্তুর ইনটু বস্তুর ঘনত্ব সমান হইতে হবে অপসারিত তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব এটাই হচ্ছে মেইন সূত্র হচ্ছে এটা কথা বুঝা গেছে এটাকে বিভিন্ন কেসে ঘটনাতে আমরা কেস 1 কেস 2 তে আমরা ভাগ করে ফেলি কথা বুঝা গেছে এবার দেখো আয়তন সমান কি লেখা যায় ক্ষেত্রফল ইনটু উচ্চতা তাহলে v সমান কি লিখতে পারবো আমরা a h রো লেখা যায় আর v1 সমান কি লিখতে পারবো a h নাকি h1 h1 কতটুকু h1 হবে এতটুকু কিন্তু এগুলো কিন্তু উঠাবা সবাই h1 হচ্ছে এতটুকু এই নিমজ্জিত অংশের উচ্চতা নিমজ্জিত অংশের উচ্চতা হচ্ছে h1 আর এই পুরাটা হচ্ছে খেয়াল করো এই পুরাটা বস্তুর হাইটটাই হচ্ছে আমার h আর এটা তো আমার v1 তাহলে a h1 রো l দুইটার ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু সেম দেখো এটার এরিয়া যা এটার এরিয়াও তা এরিয়া তো চেঞ্জ হয় না এরিয়া তো সেমই তাহলে দেখো কি কি কাটা যায় এরিয়া কাটা যায় তাহলে সুতরাং h রো সমান h1 রো l এবং বইটা কিন্তু ব্যয়ের সময় এই কোশ্চেনটাই আসছে এই সূত্রের প্রশ্ন h রো সমান h1 রো l না বুঝলে ভাইকে বলো আমি লিখে দেই h দ্বারা কি বোঝায় h দ্বারা বোঝায় বস্তুর উচ্চতা
আর h1 দ্বারা বোঝায় নিমজ্জিত অংশের উচ্চতা, নিমজ্জিত অংশের উচ্চতা। না বুঝতে বলো ভাইকে বলো। h দ্বারা বোঝায় বস্তুর উচ্চতা, h1 দ্বারা বোঝায় নিমজ্জিত অংশের উচ্চতা। মেয়েদের আছে কি পরীক্ষা গেছে সমাজ, সমাজের জন্য সবচেয়ে বেস্ট টিচার দেখছি তাসলিমা স্কুলে, সেই বুঝায় ও একমাত্র ওনার কারণে সমাজের প্রতি আমি একটু ইয়ে পাচ্ছি। আমাদের এখন একটা আছে স্যার ক্লাসের উইকে শুধু আঙুল এঁকে শোনা বাংলাদেশ মানুষ বোকা, সমাজ যদি টেকনিক কাটায় পড়তে পারো তাহলে কিছু মজা আছে। অঙ্কগুলো মজা। ক্লিয়ার সবাই? সমস্যা আছে? তাহলে h রো সমান h1 রো এর, এবং এটাই সূত্র। কোনটা দিয়ে কি বোঝায় এগুলো যাতে মনে থাকে। এবার আমরা কেসে চলে যেতে পারি। কেসে আমরা আগে আসো, তিনটা কেস দেখবো, তিনটা কেস দেখলে ছুটি আছে। দেখো কেস 1, কেস 1, কেস 1 ক্লিয়ার। কেস 1 হচ্ছে বস্তু ডুবে গেলে বস্তু ডুবে গেলে বস্তু ডুবে গেলে মানে কি, কতটুকু ডুববে? পুরোটাই ডুববে। খেয়াল করো, বস্তুটা আমার যদি এটা তরল হয়, বস্তুটা পুরোপুরি যদি ডুবে তরল একদম তলানিতে যদি চলে যায় তাহলে এটাকে আমরা কি বলি? পুরোপুরি ভাবে ডুবে যাওয়া, তাই না? এমভরের বস্তুটা পুরোপুরি ভাবে বস্তু ডুবে গেল। এখন একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটার উপর কয় ধরনের বল কাজ করতেছিল? দুই ধরনের। একটা কাজ করতেছিল mg নিচে, এই mg এর কাজটা কি আসলে? বস্তুটাকে নিচে নেওয়া। আর প্লবতার কাজটা কি? প্লবতার কাজ কি বলো? উপরে নেওয়া, মানে ভাসতে সাহায্য করা। একটা কাজ হচ্ছে ডুবতে সাহায্য করা, আর একটা কাজ হচ্ছে ভাসতে সাহায্য করা। ভাসতে কে সাহায্য করে? প্লবতা। ডুবতে কে সাহায্য করে? ওজন। এখন বস্তুটা কি হয়ে গেছে? ডুবে গেছে। তাহলে খেয়াল করো, তাহলে পাল্লা কার ভারী হয়ে গেছে? mg পাল্লা ভারী হয়ে গেছে। তাহলে এখানে খেয়াল করো, লব্ধি বল কি শূন্য হবে? না। এখানে এটাই জিনিসটা বুঝাচ্ছি যে লব্ধি বলটা এখানে শূন্য হবে না। যদি শূন্য হইতো তাহলে বস্তুটা অবশ্যই স্থির থাকতো, কিন্তু বস্তুটা কি হয়ে গেল? ডুবে গেল। বস্তুকে তুমি যখনই ছেড়ে দিছো সাথে সাথে সে পানি তলানিতে চলে গেছে। তাহলে তার লব্ধি বল কোন ডাইরেকশনে ছিল বলতো? নিচে। এগুলো তো আমরা পড়ে আসছি বল চ্যাপ্টারে, দেখছো? প্রত্যেকটা চ্যাপ্টার একটা আরেকটার সাথে কানেক্টেড। বল যদি না বুঝো তাহলে এগুলো বুঝবা না, ঠিক আছে? তাহলে লব্ধি বল নিচে কাজ করে, এবং লব্ধি বলের মানটা কখনোই কি হবে না? শূন্যের সমান হবে না। লব্ধি বল সমান কত হবে এখানে? ma। এটা আমরা আসবো আস্তে আস্তে। তাহলে এই ক্ষেত্রে লব্ধি বল F net কখনোই আমার শূন্যের সমান হবে না। এবং এখান থেকে আমরা কি বলতে পারি? বস্তুর ওজন
কার থেকে বড় বলো? প্লবতা থেকে বড় কিনা? প্লবতা থেকে বড়, প্লবতা থেকে বড়। আর বস্তুর ওজন কি? mg, mg গ্রেটার দেন কি? প্লবতা u। তাহলে বা mg গ্রেটার দেন u মানে কি বলো? v rho g না, v1 rho lg। মনে হয় কোন কোয়েশ্চেন। এবং খেয়াল করো জি কাটা বা m মানে কি? v rho is greater than v1 rho lg। V1 এখানে তো পুরোটাই ঢুকে গেছে। নিমজ্জিত অংশের আয়তন পুরোটা দিতে পারে, ভি দিলে তো চলে। কি? শুধু ভি দিলে হবে না। আসতেছে ওটাতে। v1 দ্বারা কি বোঝায়? নিমজ্জিত অংশের আয়তন। rho l দ্বারা মুখস্থ। v1 দ্বারা নিমজ্জিত অংশের আয়তন, rho l দ্বারা তরলের ঘনত্ব, v দ্বারা শুধু v দ্বারা হচ্ছে বস্তুর আয়তন, আর শুধু rho দ্বারা বোঝায় বস্তুর ঘনত্ব। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো v1 আর v কিন্তু সেম। যেই পরিমাণ আয়তন আছে সেই পরিমাণই কিন্তু ডুবে গেছে। পুরোটা ডুবছে না? গত ইয়াতে কিন্তু পুরোটা ডুবে নাই, অর্ধেক উপরে ছিল অর্ধেক নিচে ছিল, কিন্তু এখানে কি হয়েছে? পুরোটা ডুবে গেছে। তাহলে কি আমরা লিখতে পারি যে v1 is equal to v, বা বাংলা কথায় যদি লিখি বস্তুর আয়তন অপসারিত তরলে, এই বুঝো খুবই ইম্পর্টেন্ট কথা বলতেছি, সমান বস্তুর আয়তন। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? v1 আর v কাটাকাটি করে দেব। তাহলে সুতরাং আমার কি থাকে? rho is greater than rho l। এটাই সত্য বস্তু ডুবে যাওয়া। বস্তু ডুবে যাওয়া সত্য, rho greater than rho l হতে হবে। তার মানে হচ্ছে যে বস্তুর ঘনত্ব গ্রেটার দেন তরলের ঘনত্ব। এটাও বক্স করতে পারো চাইলে, লাগিয়ে রাখো। বস্তুর ঘনত্ব অবশ্যই তরলের ঘনত্ব থেকে কি হতে হবে? বেশি হতে হবে। যদি বেশি হয় তাহলে বস্তু ডুববে। কথা বুঝেছ? না বুঝলে ভাইকে বলো, না বুঝলে ভাইকে বলো কোন জায়গাটা বুঝলে। বস্তু ডুবে গেলে হচ্ছে এটা। বস্তু যদি ডুবে যায় তাহলে বস্তুর ঘনত্ব অবশ্যই তরলের ঘনত্ব থেকে বেশি হতে হবে। আচ্ছা, কেস 2 কি হবে? বস্তু যদি ভেসে থাকে, বস্তু কি হয়? যদি ভেসে থাকে। দেখো কেস 2, বস্তু ভেসে থাকে। বস্তু ভেসে থাকে। কেস 2, বস্তু দেখো বস্তু ভেসে থাকে। বস্তু কি অবস্থায় আছে? বেশা। দেখো বস্তু কিন্তু কিছু কোনো অংশ কিন্তু ডুবে নাই, নিচে পৃষ্ঠ পানির সাথে লেগে আছে এখানে, আর বস্তুটা বেশা আছে। তাহলে এই বস্তুটার উপর কয় ধরনের বল কাজ করতেছে? 2 ধরনের। সব কিছু সেম আগের মতো। mg কাজ করে কোথায়? নিচে। আর প্লবতা কাজ করে কোথায়? উপরে। mg এর কাজ কি?
বস্তুকে নিচের দিকে টানা, মানে ডুবতে সাহায্য করে। আর প্লবতার কাজ কি? আসতে সাহায্য করে। কে বেশি এখানে সাকসেসফুল হয়েছে? প্লবতা। তাহলে অবশ্যই প্লবতার পাল্লা ভারী। প্লবতার পাল্লা যেহেতু ভারী, তাহলে অবশ্যই এখানে লব্ধি বল কি হবে না? শূন্য হবে। ঠিক আছে, লব্ধি বল সমান কত হবে? ma হবে। তাহলে লব্ধি বল এই ক্ষেত্রে লব্ধি বল F net is not equal 0. F net is equal to হবে আমার ma, এবং এই F net এর ডাইরেকশন কই হবে? ডাইরেকশন হচ্ছে উপরে। এই বুঝতে হবে কিন্তু, পুরো পরীক্ষা আসবে। যেহেতু প্লবতার পাল্লা ভারী, তাহলে এই গ্রেটার দেন চিহ্ন কি হয়ে যাবে? লেস দেন। বাকি সব সেম আগের মতো। শোনো, কেস 2 শেষ। নম্বরটা তুলবা। তুলো, না বলতে বলো বাইরে। বস্তু যদি ভাসে তাহলে অবশ্যই বস্তুর ঘনত্ব কম হতে হবে, তরলের ঘনত্ব মানে তরলের ঘনত্ব বেশি হতে হবে। ঠিক আছে, না বুঝলে ভাই তো সবাই এবার আসো কেস 3। আচ্ছা, তোমরা একটা কোশ্চেন করো নাই। কোশ্চেনটা হচ্ছে বস্তু কি ডুবছিল তখন? না ডুবলে এখানে v1 তো 0 হওয়ার কথা না। v1 0 মানে হচ্ছে v ও 0। বস্তুর আয়তন কি 0 হতে পারে? তাহলে আমরা v1 সমান v কেমন লিখতে পারবো? এই যে আমি লিখছি না, আগে লিখি। আমি লিখছি না। তুমি তো এটা লিখতে এটা কাটাকাটি করে তো এটা হয়েছে। দিনে তো লিখছি। লিখি। এটা তো লিখছি। এটা তো শুরু না। এটাতে এই যে ঠিক আছে। দেখো কি ঝামেলা হয়েছে বলো। বস্তু কি ডুবছিল? এই মেনা বলো, বস্তু কি ডুবছিল? না ডুবলে তো অপসারিত তরল আয়তন কত? কোনো তরলই তো অপসারণ হবে না। তাহলে v1 তো 0, v1 0 হলে তো v ও তো 0 হওয়ার কথা, যেহেতু সমান্তরাল, তাই না? কাটাকাটি করার দিকে তো সমান্তরাল লাগে। তাহলে বস্তুর আয়তন কি 0 হতে পারবে? বস্তুর আয়তন এখানে 0 হতে পারে। তাহলে আমরা কেন এটা সমান্তরাল? আমরা যদি গত ক্লাসের প্লবতার প্রমাণটা দেখি, প্লবতার প্রমাণে আমরা কিন্তু তরলটাকে পুরোপুরি
নিমজ্জিত মানে আমরা যে তরলের প্রবণতার সূত্রটা যে পাইছিলাম ভি রো জি, এখানে ভিটা কিন্তু নিমজ্জিত অংশ ধরে আমরা করছিলাম প্রমাণটা। এবং খেয়াল করো, যদি বস্তুটা ডুবে যাইতো পুরো বস্তুটা যদি ডুবে যাইতো, তাহলে অবশ্যই বস্তুটা কি অবস্থায়, মানে বস্তুর আয়তনটা কিসের সমান হতো? v1 এর সমান হতো। এবং আমরা এই প্লবতার সূত্র প্রমাণই করছি বস্তুটা যদি নিমজ্জিত অবস্থায় থাকে। কথা বুঝা গেছে? মানে আমার প্রমাণে কেস টু কি ছিল কোনোদিন না। কথা বুঝা গেছে? তো আলটিমেটলি আমরা এই দুটাকে সেম ধরতেই পারি, কারণ হচ্ছে বস্তুটাকে আমি যদি ডুবাই পুরোপুরি, তাহলে অবশ্যই v সমান v1 হবে। যেহেতু বস্তু ডুবে নাই, তা এটা কোনো ম্যাটার করে না বস্তুটা ডুবছে কিনা। আমরা প্রমাণটা এই যে ইউর প্রমাণটাই করছি নিমজ্জিত করে, তাহলে এটাও আমরা নিমজ্জিত করেই ধরব হিসাবটা। কথা বুঝা গেছে? তো এটা একটু ব্যতিক্রম আর কি, একটু জাস্ট মনে রাখতে হবে। আর তোমাদের তো প্রমাণ আসবে না, তোমরা জাস্ট ইয়েটা মনে রাখবা, শর্তটা মনে রাখবে যে শর্তটা আসবে। কথা ক্লিয়ার? নাকি সমস্যা আছে বলো? আচ্ছা, আর আরেকভাবে ব্যাখ্যা করতে পারো, সেটা হচ্ছে v1 যদি 0 হয়ে যায়, এই দেখো আমার v1 যদি 0 হয়ে যায়, তাহলে পুরোটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে না? পুরোটা শূন্য হইলে তো আমার এটাও শূন্য, তো এটা তো অসম্ভব ব্যাপার। এই কারণে এখানে কিছু এক্সেপশন হিসেবে আমরা ইউজ করব হচ্ছে ওই v1 কে আমরা নিমজ্জিত ধরে নেব। কথা বুঝা গেছে? নিমজ্জিত ধরে আমরা এই সূত্রটা প্রমাণ করব। কথা ক্লিয়ার? এবার আসো কেস 3। বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসলে, এটা লাস্ট কেস। দেখো বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসলে, এটাই শেষ কেস। চিত্র দেখো সবাই চিত্র দেখো। নিমজ্জিত অবস্থায় ভাসা, দেখো এটা কি অবস্থায় আছে? পুরোপুরি নিমজ্জিত আছে, কিন্তু নিমজ্জিত অবস্থায় তরলের মধ্যে আবার ভাসতেছে। এবং সেই অবস্থায় কি আছে? স্থির আছে না? স্থিরের লব্ধি বল কত? শূন্য। তাহলে এই ক্ষেত্রে আবার বিট বল কি হবে? 0। তাহলে এটা mg আমার কাজ করে কোথায়? নিচে, আর u কাজ করতে, প্রবণতা কাজ করতেছে উপরে। mg এর কাজ হচ্ছে বস্তুকে ডুবানো, প্রবণতার কাজ হচ্ছে বস্তুকে ভাসানো। তো দুইটাই যেহেতু করতেছে একসাথে যদি দুইটাই কাজ করে, তাহলে অবশ্যই বস্তুটা নিমজ্জিত অবস্থায় কি আসবে? ভাসবে। মানে নিমজ্জিত করলো, mg এর কাজ mg করলো, u এর কাজ u করতেছে, মানে এটাকে ভাসায়ও রাখতেছে। তাহলে আলটিমেটলি mg আর u কি হবে? সমান। তাহলে সমান হলে লব্ধি বল কত হবে? তাহলে এই ক্ষেত্রে এগুলো বুঝতে হবে, কিন্তু এই ক্ষেত্রে লব্ধি বল F net সমান কত? 0। তাহলে F net সমান যদি 0 হয়, তাহলে mg কে যদি আমি প্লাস ধরি, প্রবণতাকে কি ধরবো? মাইনাস। তাহলে mg - u = 0 বা mg = u, সেম আগের মতো সব mg সমান u জায়গায় লিখব v1 rho l g, g কি হবে? কাটা। বা এই বস্তু ভরের জায়গায় কি লিখব? আমরা v rho লিখব, v1 rho l। এগুলো বল দুই কেসে লিখে আসছো। আর বলো v আর v1 কি সেম এখানে? না। কি কেন সেম? বস্তুর আয়তন পুরো নিমজ্জিত অংশের আয়তন আর বস্তুর আয়তন সেম না? পুরোপুরি ডুবে আছে। তো পুরোপুরি যদি ডুবে থাকে, তাহলে অবশ্যই v আর v1 কি হবে? সেম। তাহলে v v1 সেম, সুতরাং রো সমান কি হবে? রো l। এটাই সত্য।
নিমজ্জিত অবস্থায় ভাসাবে। অর্থাৎ অর্থাৎ বস্তুর ঘনত্ব ইকুয়াল টু ত্বরণের ঘনত্ব। তাহলেই একমাত্র বস্তুটা কি হবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। কার কি সমস্যা বলো? তার সমস্যা না থাকলে আজকে তুমি ঠিক আছে, তাহলে বাসায় এগুলো দেখবা।